আজকে আমরা প্র্যাকটিস সেট 1 এর আনসারের সলিউশনগুলো ডিসকাস করব। ফার্স্ট ওয়ান বলছে চারটে অপশন আছে, র্যাড মডেল, ওয়াটারফল, স্পাইরাল আর এভলিউশনারি। এই চারটের মধ্যে কোনটা রিস্ক হ্যান্ডলিং করে থাকে, মানে কভার্স রিস্ক অ্যাজ আ পার্ট। তো আমরা যে কটা মডেল দেখেছি, শুরুতে দেখেছি বেসিক ওয়াটারফল বা ক্লাসিক্যাল ওয়াটারফল, তারপরে দেখেছি ইটারেটিভ ওয়াটারফল, যেটা ক্লাসিক ওয়াটারফলের কিছু শর্টকামিংকে ওভারকাম করতে সাহায্য করে, যেটা ফিডব্যাক পাথ থাকে। তারপর দেখেছি ইভলিউশনারি মডেল, তারপরে দেখেছি স্পাইরাল মডেল, আর তারপর দেখেছি র্যাড মডেল, ভি মডেল, আর অ্যাজাইলটা খুব শর্টে আজকে একটা লাইন জাস্ট জানো। তো স্পাইরাল তার মধ্যে একমাত্র রিস্ক হ্যান্ডলিংয়ে সক্ষম, বাকিগুলো কিন্তু কোনো ফেজেই রিস্ক নিয়ে কোনো রকম আলোচনা করে না। তার ফলে স্পাইরাল মডেলের যে আমরা চারটে কোয়াড্রেন্ট দেখেছি, সেখানে সেকেন্ড কোয়াড্রেন্টটা রিস্ক হ্যান্ডলিং করতে পারে, তাই থার্ড অপশনটা এখানে ঠিক। নেক্সট হচ্ছে উইচ অফ দ্য ফলোইং আর অ্যাডভান্টেজেস অফ ইটারেটিভ মডেল। ইটারেটিভ আমরা যেটা বেসিক ওয়াটারফল ছাড়া বাকি তারপর থেকে যে কটাই দেখেছি সব কটাই দেখেছি ইটারেটিভ ইন নেচার। তো অ্যাডভান্টেজটা কি? সিম্পলার টু ম্যানেজ, আর্লি রেভিনিউ জেনারেশনও নয়, ফিডব্যাকও নয়। ফিডব্যাকটা কিছুটা, কিন্তু আর্লি ফিডব্যাক বলে কিছু হয় না। তো এখানে ইটারেটিভ মডেলের যদি অ্যাডভান্টেজ বলতে হয় যে তাহলে এটাতে যেহেতু ছোট ছোট ইটারেশনে ভেঙে নেওয়া হয় ব্যাপারটাকে, সুতরাং টেস্টিং আর ডিবাগিং করতে সুবিধা হয় এবং রিস্কটা ম্যানেজ করা সুবিধা হয়, কারণ ছোট ছোট জায়গাগুলোতে যখন আমরা প্রত্যেকটা ইটারেশনে আলাদা করে রিস্ক দেখতে পাচ্ছি, মানে আইডেন্টিফাই করতে পারছি এবং হ্যান্ডেল করতে পারছি, টোটাল ম্যানেজমেন্টটা সুবিধা হয়। প্রোটোটাইপিং এমস অ্যাট এন্ড ইউজার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্রুভাল। কেন? কারণ প্রোটোটাইপ ব্যাপারটাই আমরা দেখেছি যে একটা সিস্টেমের বিটা ভার্সন বা একটা টোটাল সিস্টেমের ছোট একটা ভার্সন, স্যাম্পল বলা যেতে পারে, মিনি মডেল বলা যেতে পারে, যেটা দিয়ে আমরা ইউজারকে বারবার টেস্ট করাই পুরো সব কটা ফিচার সিস্টেমের, যেটা আসল সিস্টেম হবে আমার, যে পুরো রিকোয়ারমেন্টগুলো আমাকে ইউজার মেনশন করেছে, সেই সব কটা রিকোয়ারমেন্ট কিন্তু আমরা এর মধ্যে রাখছি না প্রোটোটাইপিংয়ের মধ্যে। প্রোটোটাইপিংয়ের মধ্যে একটা যেটুকু দরকার, মানে বেশি রিকোয়ারমেন্ট যেগুলো, সেগুলো দিয়ে একটা ছোট মডেল বানাচ্ছি, সেটাকে বারবার ইউজারের কাছে পৌঁছে দিচ্ছি। বারবার কেন? একবার যদি পৌঁছে দিলে যদি সেটা ইউজার অ্যাপ্রুভ করে দেয়, বুঝে নিয়ে যে ঠিকঠাক চলছে, তাহলে যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে আর আরেকবার পাঠানোর দরকার নেই। কিন্তু যদি আবার বলে কোনো চেঞ্জেস করার দরকার, তখন আবার আমাদের কাছে ফিরে আসে মডেলটা, দিয়ে সেখানে আমরা কিছু মডিফিকেশন করি, দিয়ে আবার ইউজারের কাছে পাঠাই। যদি এবার সে অ্যাপ্রুভ করে দেয় তাহলে আমরা নেক্সট স্টেপে প্রসিড করি। সুতরাং এন্ড ইউজার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্রুভালটাই হচ্ছে এর এম। নেক্সট হচ্ছে ইভ্যালুয়েশনারি সফটওয়্যার প্রসেস মডেলস আর ইটারেটিভ ইন নেচার। আমরা দেখেছি ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল ছাড়া সবকটাই কিন্তু ইটারেটিভ ইন নেচার, সুতরাং ইভ্যালুয়েশনারিও তাই। Which of the following life cycle models can be chosen if client is not very much aware of this requirement? স্পাইরাল, ওয়াটারফল, র্যাড আর প্রোটোটাইপ। এখানে স্পাইরাল নয়, ওয়াটারফলও নয়, একদমই র্যাডও নয়, প্রোটোটাইপ। কারণ যখন ক্লায়েন্টের কাছে ঠিক কী কী চাই, মানে এক্স্যাক্ট রিকোয়ারমেন্টগুলো ওর জানা নেই, ও একটা ভেগ আইডিয়া রয়েছে সিস্টেমটা সম্পর্কে, তখন আমরা কি করি, বারবার করে ওই ভেগ আইডিয়াটার উপরে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বানালাম, মানে এসআরএস বানালাম, সেখান থেকে একটা ছোট মডেল তৈরি করলাম, সেটা প্রোটোটাইপ মডেল বলা হয়। সেই প্রোটোটাইপ মডেলটাকে কাস্টমারের কাছে পৌঁছে দিলাম, পৌঁছানোর পর দেখলাম যে কাস্টমার কি ফিডব্যাক দিচ্ছে। যদি বলে ঠিক আছে এটাই, তাহলে আমরা ওটা নিয়েই নেক্সট স্টেপে প্রসিড করবো। কিন্তু যদি বলে ফিরিয়ে দেয় এবং বলে যে কিছু চেঞ্জেস করা দরকার, তখন আমরা আবার সেই অনুযায়ী করি। কি হয়, এই প্রোটোটাইপটাকে বারবার ডেলিভার করার ফলে ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্টগুলো সম্পর্কে মানে আরও স্পষ্ট করে এবং ক্লিয়ারভাবে বুঝতে পারে। ওয়েল ডিফাইন্ড যখন না থাকে শুরুর দিকে, মানে টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো, তখন এই প্রোটোটাইপটা আমরা ইউজ করে থাকি, মানে প্রোটোটাইপ মডেলটা ইউজ করে থাকি বারবার করে ক্লায়েন্টের কাছ থেকে ক্লিয়ার হওয়ার জন্য। Which is the most important feature of spiral model? এটা এক্ষুনি বললাম, রিস্ক ম্যানেজমেন্ট। Which model covers risk analysis? Spiral, বাকি কোনোটাই না। Which model is known as meta model? এটা হচ্ছে spiral model, because
প্রোটোটাইপিং, ওয়াটারফল, ইভলিউশনারি প্রত্যেকটার কিছু অ্যাপ্রোচ ও ফলো করে একটা মিক্সচার অফ থ্রি মডেলস ইজ স্পাইরাল মডেল। সুতরাং এটাকে মেটা মডেল বলা হয়। নেক্সট হচ্ছে which of the following is not a type of SDLC মডেল? ওয়াটারফল, প্রোটোটাইপ, স্পাইরাল এগুলো সবকটা SDLC, কিন্তু CMM বলে কোনো মডেল কিন্তু আমরা SDLC তে পাইনি। CMM only deals with quality and reliability and for standardization it is used. সুতরাং সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসে আরো ভালো করে রিফাইন করার জন্য বা আরো ভালো কোয়ালিটি দেওয়ার জন্য এই সিএমএমটা ইউজ হয়। এটা কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মডেল নয়। Which model puts much effort on testing? Verification and validation model. টেস্টিং এ আমরা দেখেছি একটা ফেজ হয় ভেরিফিকেশন, একটা হয় ভ্যালিডেশন। তো ভি মডেল যেটা ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন, এটা কিন্তু ভি স্ট্যান্ডস ফর ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন। এবং ভি মডেলের শেপটাও যেমন ওয়াটারফলে শেপটা আমরা একটা ঝর্ণার মতন দেখেছি, মানে পরপর স্টেপগুলো আর কি ওভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এঁকেছি যখন আমরা মডেলটা দেখেছি। তেমনি ভি মডেলটাও ভি নাম দেওয়া হয়েছে এর শেপটার জন্য। মানে আমরা যদি ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন একটা বানাই তাহলে সেটা ভি মডেলের মানে ভি শেপের হবে আর কি। ঠিক আছে, এমনিতে তো মডেলগুলো চোখে দেখা যায় না, মডেলগুলোর প্রিন্সিপালগুলো আমরা ফলো করে কোথাও একটা লিখে রাখছি, এটাই ব্যাপার, এবং সেটাকে কাজে লাগাচ্ছি ফর ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য প্রসেস। তো ভেরিফিকেশন আর ভ্যালিডেশন নিয়ে কাজ করে শুধুমাত্র ভি মডেল। নেক্সট হচ্ছে এসডিএলসি মডেলস ক্যান বি সিলেক্টেড বেসড অন এফর্ট অফ ডেভেলপমেন্ট টিম। হ্যাঁ অবশ্যই, ডেভেলপমেন্ট টাইম বা কস্ট কোনোটাই কিন্তু মডেল চুজিং এর ক্ষেত্রে হেল্প করে না। মডেল চুজিং আমরা কি ক্ষেত্রে দেখেছিলাম, যখন দেখেছিলাম যে ডেভেলপমেন্ট টিমটা খুব বেশি এক্সপার্ট বা এক্সপেরিয়েন্সড ওই ফিল্ডে, তখন আমরা ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল দিয়েই কাজ চালিয়ে দিতে পারি, কারণ আমরা মোটামুটি একটা অ্যাজিউম করতে পারি যে এক্সপেরিয়েন্স পিপল ভুল কম করবে এবং ফিডব্যাক পাঠার দরকার হবে না। কিন্তু যে ক্ষেত্রে আমরা দেখেছি যে কাস্টমার রিকোয়ারমেন্ট খুব একটা ভালো করে আমার কাছে ক্লিয়ার নেই, তখন আমরা প্রোটোটাইপ ইউজ করছি। যখন খুব রিস্ক হ্যান্ডলিং এর চান্স বেশি, মানে রিস্ক হওয়ার চান্স বেশি এবং তারপরে হ্যান্ডেল আমাদের সেটা করতে হবে, ম্যানেজ করতে হবে, তখন আমরা স্পাইরাল ইউজ করে থাকি। আমরা দেখেছি আগে যে যখন আমার কাছে খুব মানে টিম মেম্বাররা খুব নভিস, মানে এই ফিল্ডে আগে কাজ করেন, তখন তাদের রিস্ক হওয়ার মানে তাদের আনওয়ান্টেড কিছু বিহেভিয়ার ফেস করার খুব চান্স বেশি, যেটা কিনা এক্সপিরিয়েন্স লোক করবে না। তো যখন টিম মেম্বাররা খুব নতুন হয় ওই ফিল্ডে, তখন সেখানে আমরা স্পাইরাল মডেল ইউজ করে থাকি। তো টিমটার ডেভেলপমেন্ট এফার্টের ওপরে ডিপেন্ড করবে আমার কোন মডেলটা আমরা চুজ করবো। কেন ডেভেলপমেন্ট এফার্ট? আমার যে বেশি অনেক দিন ধরে কাজ করছে, তো তার যতটা এফর্ট দিতে লাগবে জিনিসটার প্রতি, যে কম কম দিন ধরে কাজ করছে তার অনেক বেশি এফর্ট দিতে লাগবে, কারণ জিনিসটা শিখতে লাগবে, তারপর করতে লাগবে। সুতরাং ডেভেলপমেন্ট টিমের সাইজ, ডেভেলপমেন্ট টিমের টাইপটার উপরে অনেকটা ডিপেন্ড করে যে আমরা কোন মডেলটা চুজ করব। দ্য ডিটেল স্টাডি অফ এক্সিস্টিং সিস্টেম ইজ রেফার্ড টু অ্যাজ ফিজিবিলিটি স্টাডি। সিস্টেম অ্যানালিসিসও না, সিস্টেম ডিজাইনও না, সিস্টেম টেস্টিংও না। ডিজাইন আর টেস্টিংটা একদমই নয়, যে সিস্টেমটা আমি বানাতে চলেছি সেটাকে ডিজাইন করলাম, আমি ঠিকঠাক কাজ করছে কিনা সেটা টেস্টিং করলাম, এটা একদমই কিন্তু আগের সিস্টেমের সাথে রিলেটেড নয়। সিস্টেম অ্যানালিসিসটাও আগের সিস্টেমের সাথে রিলেটেড নয়, বিকজ যে সিস্টেমটা আমি বানাবো সেটাকে অ্যানালাইজ করছি, মানে তার কী কী দরকার, তার মধ্যে কী কী কাজ হবে, এই ধরনের জিনিসগুলো অ্যানালাইজ করি সিস্টেম অ্যানালিসিসে। কিন্তু ফিজিবিলিটি স্টাডিটা কী করি, দেখে নিই যে এই ধরনের কাজ আগে কি কি হয়েছে, মানে এক্সিস্টিং ওয়ার্কগুলোকে রিভিউ করে সেটা কি কি টেকনোলজি কাজে লাগিয়েছে সেগুলোকে দেখে আমার কাজটার ডিটেলটা আমরা ভেবে রাখি এবং দেখি যে আমার কাজটা করা সম্ভব হবে কিনা আদৌ, আর যদি সম্ভব হয় তাহলে করেও কোনো লাভ হবে কিনা। তো এটাই আমাদের ফিজিবিলিটি স্টাডি ফেজ। সুতরাং এখানে আমরা ফার্স্ট অপশনটা চুজ করব। নেক্সট হচ্ছে প্রোটোটাইপিং মডেল ইজ, আচ্ছা এটা কিন্তু একটা রিপিট আছে, ইন্ডিভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্রুভাল, এটা আগেও আমরা দেখলাম একটা কোয়েশ্চেন রিপিট আছে। আচ্ছা, হোয়াট ইজ এসডিএলসি? আশা করি এতদিন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ার পরে এই জিনিসটা তোদের ক্লিয়ার, যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলই শর্ট ফর্মে বলা হয় এসডিএলসি। Which of the following life cycle models can be chosen if the development team has less experience on similar projects? এটা বললাম এখন, যখন খুব নভিস পিপলকে দিয়ে কাজ করানো হয় যাদের ওই ধরনের প্রজেক্টে আগে এক্সপিরিয়েন্স নেই, তখন আমরা সেটাকে স্পাইরাল মডেল ইউজ করি, কারণ যাদের এক্সপিরিয়েন্স কম তাদের দ্বারা ভুল হওয়ার চান্স বেশি, এবং ভুল হলে সেখানে রিস্ক হ্যান্ডলিং করতে হবে, সেখানে স্পাইরাল মডেল একমাত্র কার্যকর। নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য টু ইস্যুস অফ রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। রিকোয়ারমেন্ট অ্যানালিসিসে আমার পারফরমেন্সটা কীরকম হবে এবং ডিজাইনটা কীরকম হবে সেটা অ্যানালাইজ করে থাকি। ফাংশনাল আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টগুলোকে
আমরা স্পেসিফাই করি, কিন্তু এগুলো কিন্তু ইস্যু নয়। সুতরাং মনে রাখতে হবে যে পারফরমেন্সটা আর ডিজাইনটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালিসিসের ইস্যু। নেক্সট হচ্ছে দ্য ইউজার সিস্টেম রিকোয়ারমেন্টস আর দ্য পার্ট অফ হুইচ পার্টিকুলার ডকুমেন্ট, এসআরএস। এটা নিয়ে সবারই আশা করি জানা আছে যে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বা এসআরএস ডকুমেন্টে আমরা পার্টিকুলার কোনো ডকুমেন্টের যে রিকোয়ারমেন্টগুলো আছে ইন টার্মস অফ ফাংশনাল অ্যান্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্ট আমরা স্পেসিফাই করে রাখি বা মেনশন করে রাখি একটা ডকুমেন্ট, দ্যাট ইজ কল্ড দ্য এসআরএস। নেক্সট হচ্ছে হাউ মেনি ফেজেস আর দেয়ার ইন রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। 5টা ফেজ আছে আমাদের, আগেও দেখেছি আমরা। একটা হচ্ছে স্টাডিং এক্সিস্টিং ডকুমেন্টেশন, মানে আগে যা যা কাজ আছে তাদের যে ডকুমেন্টগুলো সেগুলোকে স্টাডি করা ভালো করে। নেক্সট হচ্ছে ইন্টারভিউ নেওয়া। ইন্টারভিউ মানে হচ্ছে কাস্টমারের কাছে এক্সাক্ট তার কী কী লাগবে সেটার ব্যাপারে একটা কোয়েশ্চেনিয়ার তৈরি করে ইন্টারভিউ নেওয়া। নেক্সট হচ্ছে টাস্ক অ্যানালিসিস, মানে আমাদের কী কী কাজ করতে হবে। আমার তো রিকোয়ারমেন্টগুলো জানা হয়ে গেল, এবার এই রিকোয়ারমেন্টগুলো অ্যাকমপ্লিশ করার জন্য কী কী কাজ করতে হবে সেগুলোকে অ্যানালাইজ করা। নেক্সট হচ্ছে সিনারিও অ্যানালিসিস, মানে আমার হাতে এখন কী কী আছে অ্যাভেলেবেল, মানে কোন কোন টেকনোলজি অ্যাভেলেবেল আছে, আমার টিম মেম্বাররা কীরকম আছে, টিম সাইজটা কীরকম আছে, কতটা এফোর্ট লাগতে পারে, এই ধরনের জিনিসগুলো সিনারিও অ্যানালিসিসে করা হয়। আর নেক্সট হচ্ছে ফর্ম অ্যানালিসিস, যেখানে আমরা ইনপুট আর আউটপুট বলে থাকি, মানে করেসপন্ডিং সেট অফ একটা সেট অফ ইনপুটসের জন্য করেসপন্ডিং সেট অফ আউটপুটসটা আমরা মেনশন করে থাকি। নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য ডেভেলপার স্পেসিফিক রিকোয়ারমেন্ট, পোর্টেবিলিটি, অ্যাভেলেবিলিটি আর রিলায়েবিলিটি। এই তিনটে অপশনের মধ্যে ডেভেলপার অ্যাভেলেবিলিটি নিয়ে রিকোয়ারমেন্টটা ডিল করে, বাট বাকি যে পোর্টেবিলিটি বা রিলায়েবিলিটি এগুলো নিয়ে ডেভেলপার কিন্তু কনসার্ন হয় না, সুতরাং তার কাছে এটা রিকোয়ারমেন্ট থাকে না। নেক্সট হচ্ছে which are the following is not included in SRS. সরি, এটা আমি একটা ভুল করেছি। ফাংশনাল রিকোয়ারমেন্ট তো অবশ্যই ইনক্লুডেড থাকে, এটা গোল অফ ইমপ্লিমেন্টেশন, সরি গোল অফ ইমপ্লিমেন্টেশন না, ইউজার ম্যানুয়াল হবে, বিকজ ফাংশনাল রিকোয়ারমেন্ট দেওয়া থাকে, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট দেওয়া থাকে, ইমপ্লিমেন্টেশন কেন করছি সেটার গোলটা দেওয়া থাকে, কিন্তু ইউজার ম্যানুয়াল মানে যেটা দিয়ে ডিটেলস ডেসক্রিপশন থাকবে ইউজার কীভাবে ইউজ করবে সেটা কিন্তু এসআরএসে থাকে না। কারণ এসআরএসের নিয়মটাই হচ্ছে এসআরএস খুব ব্ল্যাক বক্স ভিউ বা অ্যাবস্ট্রাক্ট ভিউতে বিশ্বাস করে, খুব কনসাইন্সভাবে কী কী কাজ হবে সেটা বলা থাকে, কীভাবে করা হবে সেটা কিন্তু বলা থাকে না। নেক্সট হচ্ছে হু রাইটস এসআরএস। সিস্টেম অ্যানালিস্টের কাজ হচ্ছে এসআরএস লেখা, না ডেভেলপারের কাজ না টেস্টারের কাজ। নেক্সট হচ্ছে হোয়াট ইজ টু বি অ্যাভয়েডেড ইন অ্যান এসআরএস। উইশফুল থিঙ্কিং, মানে আমার আজকে এটা ইচ্ছা হলে আমি এসআরএসে লিখে দিলাম, সেরকম নয়। একটা স্ট্যান্ডার্ডাইজড ফর্মে লিখতে হয়, কনসাইজ ফর্মে লিখতে হয়, যাতে প্রত্যেকটা, ধর একই জিনিস আমরা একটা কোম্পানি হিসেবে লিখছি তার এসআরএস, আর একটা কোম্পানি আর একটা লিখছি, দুটো কোম্পানির মধ্যে যদি অ্যাম্বিগুইটি এসে যায়, মানে আমি আমার ইচ্ছে মতন একটা লিখে দিলাম, ওরা নিজের মতন ইচ্ছে একটা লিখে দিল, তো সেখানে কিন্তু এসআরএসের একটা অ্যাম্বিগুইটি, ইনকনসিস্টেন্সি দেখা যায়। কারণ আমার ওই এসআরএসটার উপরে বেস করে, মানে আমার এবং সেই কোম্পানির এসআরএসটার উপর বেস করে যখন একজন ডিজাইনার সফটওয়্যারটা ডিজাইন করতে যাবে এবং তারপরে কোডিং হবে এবং টেস্টিং হবে, প্রত্যেকটা ফেজেই কিন্তু একটা কনফিউশনের জায়গা তৈরি হবে, কোনটা আমি নেব, দুটো জায়গায় মেনশন আছে। সুতরাং এখানে কোনো উইশফুল থিঙ্কিংয়ের জায়গা নেই, প্রত্যেকটা রিকোয়ারমেন্ট কমপ্লিটভাবে কনসাইজভাবে ব্ল্যাক বক্স ভিউতে আমরা এসআরএসে মেনশন করে থাকি। নেক্সট হচ্ছে which among the following tools help to find out the path for taking right decision. ডিসিশন ট্রি, ডিসিশন টেবিল আমরা দুটোই কাজ করেছি, অঙ্ক করে দেখেছি, তো সেখানে দুটোই আমাদের কাজ করে রাইট ডিসিশন নেওয়ার জন্য। কিন্তু ডিএফটি বলে কিন্তু কোনো কনসেপ্ট আমাদের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে নেই, ডিএফটিতে জাস্ট কোন মডিউল থেকে কোন মডিউলের মধ্যে ডেটা ফ্লো হচ্ছে সেটা আমরা বলে থাকি। which is not a requirement gathering process. সিনারিও অ্যানালিসিস, কোয়েশ্চেনিয়ার, হিস্ট্রিক্যাল অ্যানালিসিস এগুলো সব কটাই রিকোয়ারমেন্ট গ্যাদারিংয়ের মধ্যে পড়ে, কিন্তু টাস্ক এস্টিমেশন কোনো রিকোয়ারমেন্ট গ্যাদারিং প্রসেস নয়। ডিএফটি ইজ নোন অ্যাজ ডেটা ফ্লো ডায়াগ্রাম, এটা আমরা সবাই জানি। নেক্সট হচ্ছে লেভেল 0 ডিএফটিকে আমরা আরেকটা নামেও পরিচিত, সেটা হচ্ছে কনটেক্সট ডায়াগ্রাম। উইচ ডিএফটি নোটেশন ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য রেক্ট্যাঙ্গল, এটাও আমরা জানি যে এনটিটিকে আমরা রেক্ট্যাঙ্গল দিয়ে বলে থাকি আর প্রসেসকে আমরা সার্কেল দিয়ে করে থাকি, তো পরের কোয়েশ্চেনটাও এখান থেকেই এসে যায়। নেক্সট হচ্ছে হুইচ কোয়েশ্চেন হ্যাজ দ্য লোয়েস্ট স্ট্রেংথ, যে দুটো মডিউলের মধ্যে সবচেয়ে কম স্ট্রেংথ সেগুলোকে আমরা বলি যে মডিউলের মধ্যে কোইন্সিডেন্টাল কোয়েশ্চেন আছে, সুতরাং লোয়েস্ট স্ট্রেংথ হচ্ছে কোইন্সিডেন্টাল কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে which of the following describes is a relationship,
জেনারেলাইজেশন আর স্পেশালাইজেশন দুটো প্রসেস আছে আমরা জানি। সেখানে ধর বাইক ইজ আ ভেহিকেল, আর বাইককে যখন আমি ভেহিকেল রূপে প্রকাশ করছি তখন সেটা হচ্ছে জেনারেলাইজেশন। আর ভেহিকেলের একটা টাইপ হচ্ছে বাইক, একটা টাইপ হচ্ছে ফোর হুইলার, আরও অনেক রকম আছে। সুতরাং সেখানে তো আমরা বলছি স্পেশালাইজ করে দাও। এবার এই ইজার রিলেশনশিপের মধ্যে জেনারেলাইজেশন পড়ে, কিন্তু এগ্রিগেশন, ডিপেন্ডেন্সি বা নর্মালাইজেশন পড়ে না। আমরা ইনহেরিটেন্সের ক্ষেত্রে দুরকম দেখে এসি, ওপি যখন পড়েছি দুরকম কনসেপ্ট, একটা হচ্ছে ইজার রিলেশনশিপ আর একটা হচ্ছে হ্যাজার রিলেশনশিপ। যখন একটা মাদার ক্লাস বা প্যারেন্ট ক্লাসে দুটো চাইল্ড ক্লাস থাকে, তার মানে মাদার হ্যাজ টু চিলড্রেন, এটা বলতে পারি। সুতরাং হ্যাজার রিলেশনশিপ ওখানে মেনটেন হয়। আর ইজার রিলেশনশিপ হচ্ছে একটা ধরন, যখন একটা মানে বাইকটা হচ্ছে এক ধরনের ভেহিকেল, আর ভেহিকেল এর একটা স্পেশালাইজেশন হচ্ছে বাইক। সুতরাং এই ইজার রিলেশনশিপটা ইনহেরিটেন্সের জেনারেলাইজেশনের ক্ষেত্রে ইউজ হয়। উইচ কাপলিং হ্যাজ দ্য হাইয়েস্ট ডিগ্রি, যখন দুটো মডিউলের মধ্যে কন্টেন্ট রিলেটেড কাপলিং হয়, মানে দুটো মডিউলের কন্টেন্ট যখন একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট, তখন দ্যাট ইজ কল্ড কন্টেন্ট কাপলিং। ERT helps to develop table structure of a system. তোরা ডেটাবেস খুব ডিটেলেই পড়েছিস, সুতরাং জানিস যে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম দিয়ে দুটো টেবিলের মধ্যে কীভাবে রিলেশন রয়েছে, কোন এন্টিটির সাথে কোন এন্টিটির যখন রিলেশন রয়েছে সেটা মেনটেন করা হয়, মানে শো করা হয়। হুইচ UML ডায়াগ্রাম রিপ্রেজেন্টস ইউজ কেস। ইউজ কেস থেকে খুব বেশি কোয়েশ্চেন তোদের ছিল না, মানে ব্রড কোয়েশ্চেনও নেই, সুতরাং আমি এটা ডিটেলে পড়াইনি। UML আমরা এটা দেখেছি যে প্রোগ্রামিং অ্যাপ্রোচ দুরকম হয়, একটা হচ্ছে ফাংশনাল আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। তো ফাংশনালের মধ্যে আমরা ডিএফটি দিয়ে ডেটা ফ্লোটাকে কনসিডার করে থাকি, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে 9 রকম UML ডায়াগ্রাম আমরা ইউজ করে থাকি। UML এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। তার মধ্যে অন্যতম হচ্ছে ইউজ কেস, তাছাড়া ক্লাস ডায়াগ্রাম আছে, অবজেক্ট ডায়াগ্রাম আছে, অনেক রকম আছে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ এ কালেকশন অফ অপারেশনস দ্যাট স্পেসিফাই আ সার্ভিস অফ আ ক্লাস অর কম্পোনেন্ট ইন্টারফেস। UML এর ফুল ফর্ম তো বললামই। কোহেশন মেজার্স ফাংশনাল স্ট্রেংথ অফ টু মডিউলস, এটা আমরা আগেই দেখেছি। কোহেশন দিয়ে ফাংশনাল স্ট্রেংথ দেখা হয়, আর কাপলিং দিয়ে দুটো মডিউলের মধ্যে ডিপেন্ডেন্সি দেখানো হয়। উইচ UML ডায়াগ্রাম গিভস আ স্ট্যাটিক ভিউ। ইউজ কেস ডায়াগ্রাম, কোনো ডাইনামিসিটিংয়ে কনসিডার করা হয় না এখানে। নেক্সট হচ্ছে উইচ আর মে বি ইউজ টু শো রিলেশনশিপ অ্যামং ডিফারেন্ট এন্টিটিস। এটা আরেকবার বলে দিই, এন্টিটি রিলেশন ডায়াগ্রাম, দুটো এন্টিটির মধ্যে কীরকম রিলেশন রয়েছে, মানে স্টুডেন্ট টিচারের উপর ডিপেন্ডেন্ট, কীভাবে স্টুডেন্ট টিচারের থেকে লার্ন করে, আর টিচার স্টুডেন্টকে টিচ করে। স্টুডেন্ট ক্যান্টিনে গিয়ে খায়, টিচারও ক্যান্টিনে গিয়ে খায়, তাহলে টিচার স্টুডেন্ট ক্যান্টিনের মধ্যে কীরকম রিলেশনশিপ, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেশন আমরা ERTতে দেখাচ্ছি। এখানে এন্টিটিগুলো হলো স্টুডেন্ট, টিচার, ক্যান্টিন, এক্সাম সেল হতে পারে, এরকম একটা বড় কলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে এগুলো আমরা এন্টিটি ধরতে পারি। আর বিভিন্ন শেপের মাধ্যমে আমরা রিলেশনগুলোকে বলে থাকি। নেক্সট হচ্ছে স্টেট whether the following statements about data flow model are true or false. Data flow model shows how the order for the goods move from process to process. এটা ঠিক। The data flow diagrams are good way to describe subsystem with complex interfaces. এটা কিন্তু false, because একটা সিস্টেমের মধ্যে সাবসিস্টেম নিয়ে কিন্তু ডেটা ফ্লো ডায়াগ্রাম কনসার্ন নয়, জাস্ট সিস্টেমগুলোর উপর কনসার্ন। Which diagram useful to get an idea of user interface. DFT দিয়ে ইউজার ইন্টারফেসটাকে আমরা জানতে পারি। DFT works for which following purpose? Decomposition work. Which following combination is favorable for a software? Low coupling, high cohesion, যেটা আমরা আগেও দেখেছি। সেটা হচ্ছে যে দুটো মডিউলের মধ্যে ডিপেন্ডেন্সি যত কম হবে তত বলা হয় সফটওয়্যারটা গুড ডিজাইন, আর দুটো মডিউলের ফাংশনাল স্ট্রেংথ যত বেশি হবে তত বলা হয় হাই কোহেশন, মানে মডিউলগুলো যতটা ইন্টারডিপেন্ডেন্সি যত কম থাকবে। মানে ধর কোনো একটা মডিউলের আনসার ধর ভুল এলো আউটপুট, এবং সেই আউটপুটটাই হয়তো অন্য কোনো একটা মডিউলের ইনপুট। সেক্ষেত্রে যদি আগের মডিউলটার আউটপুটটা ভুল আসে, তাহলে পরের ইনপুটটা আগের মডিউলের উপর ডিপেন্ডেন্ট বলে সেখানে ইনপুটটাই ভুল গেল, এবং সেটা অবভিয়াসলি আউটপুটটা ভুল শো করবে। তো এই যে ডিপেন্ডেন্সটা, সুতরাং এই ধরনের সিনারিওর ক্ষেত্রে একদমই ডিজায়ার্ড নয়। সুতরাং কাপলিংটা লো হওয়া দরকার। আর কোহেশন, যেহেতু স্ট্রেংথ অফ মডিউলস, মানে স্ট্রং কতটা মডিউল একটা, সেটার কোহেশন দিয়ে বলা হয়, সুতরাং কোহেশনটা সবসময় বেশি হওয়া উচিত। ক্লাস অ্যান্ড স্কোয়ার,
এই দুটো জেনারেলাইজেশন দিয়ে বলা হয়, which মানে শেপ ক্লাসের মধ্যে স্কোয়ার হচ্ছে একটা টাইপ। সুতরাং জেনারেলাইজেশন দিয়ে এগুলোকে স্পেসিফাই করা যায়, যেটা বললাম আমি আগেই কার, ভেহিকেল আর বাইকের, মানে 4 হুইলার কার, বাইক আর ভেহিকেলের এক্সাম্পল দিয়ে। মানে স্কোয়ারটা তো এক ধরনের শেপ, সুতরাং শেপ বলে যদি একটা ক্লাস আমরা ডিক্লেয়ার করি, তার মধ্যে একটা হতেই পারে সেট যেটা স্কোয়ার, যেটা ক্লাসের প্রপার্টিগুলোকে ইনহেরিট করবে। এবং জেনারেলাইজ করে কি বলতে পারি যে স্কোয়ার এক ধরনের ক্লাস, স্কোয়ার ইজ আ শেপ, ইজ এ রিলেশনশিপ মেনটেন হচ্ছে এবং এটা জেনারেলাইজ করা হচ্ছে। আর যখন শেপ থেকে স্কোয়ারে যাচ্ছে তখন শেপের স্পেসিফিকেশন, মানে স্পেসিফিক্যালি বলা হচ্ছে, সুতরাং দ্যাট ইজ কল্ড দ্য স্পেশালাইজেশন, উইচ ইজ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন, ইউএমএল। যেটা আগেও বললাম, ডিএফটি, ইআরডি বা স্ট্রাকচার চার্ট নয়। ডিএফটি কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড না, প্রসিডিওর ওরিয়েন্টেড বা ফাংশন ওরিয়েন্টেড অ্যাপ্রোচের ক্ষেত্রে ইউজ করা হয়। আর which of the following options is not considered by the interface design? The design of the interface between two computers is not considered by the interface design.